নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির বহর সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ভেতরে তিনি বসে আছেন নিজেই, কিন্তু যে ঘরে তার উত্তর দেওয়ার কথা ছিল সেই ঘরে তিনি একেবারে নেই। বিরোধী দলনেতা দাঁড়িয়ে বলছেন আজ ভালো লাগছে, কারণ এই তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বসার সাহসটুকু নেই। একজন মন্ত্রী যাকে বিজেপির নিজস্ব প্রচার যন্ত্র চাণক্য বলে ডাকে, যার নামে ভোটের ময়দানে ঝড় ওঠে, সেই মানুষটাকে আজ সংসদের মধ্যে খুঁজে বেড়াচ্ছে গোটা বিরোধী শিবির। প্রশ্ন একটাই, অমিত শাহ কোথায়? আজকের পর্বে বন্ধুরা আমরা ঢুকবো ঠিক এই প্রশ্নটারই একেবারে ভেতরে। শুধু তিনি এলেন না কেন এই খবরে না থেকে আমরা দেখব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার 7 বছরের কাজের খাতাটা ঠিক কেমন। শুরু করার আগে বলে রাখি, এই পর্বে যা যা অভিযোগ আসবে তার প্রতিটির সাথে সরকারের বক্তব্যও থাকবে, কারণ পুরো ছবিটা না দেখলে বিচার করা কিন্তু একেবারে যায় না। এই পুরো ঘটনার শুরু 20 জুলাই থেকে। নিট প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে ছাত্র সংগঠনগুলো সংসদ অভিমুখে মিছিল নিয়ে এগোয়। যন্তর মন্তরে সেই মিছিল আটকাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে খণ্ডযুদ্ধ বাধে। অভিযোগ ওঠে পুলিশ ছাত্রদের ওপরে পেলেট গান ব্যবহার করেছে। কারো চোখ, কারোর কান, কারোর হাত পা জখম হয়েছে বলে দাবি রয়েছে। এই ঘটনার 10 দিনের মাথায় সংসদে ওঠে পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। প্রশ্ন ফাঁস রুখতে কড়া শাস্তির বিধান দেওয়া এই নতুন আইন। কিন্তু বিতর্কটা আর বন্ধুরা আইনের খুঁটিনাটিতে কিন্তু একেবারে আটকে থাকলো না। লোকসভায় বিলের আলোচনাটা মুহূর্তেই ঘুরে গেল একটাই প্রশ্নে, সেদিন গুলি চালানোর নির্দেশটা ঠিক কে দিয়েছিলেন? এখানে একটা স্পষ্ট করে বলে রাখা দরকার, পুলিশি ব্যবস্থাপনায় ঠিক কতটা বল প্রয়োগ করা হয়েছিল, নির্দেশ কোন স্তর থেকে এসেছিল, সেটা এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ এবং তদন্তের বিষয়। যা নিশ্চিতভাবে বলা যায় সেটা হলো, এই ঘটনার পর থেকেই বিরোধী দলগুলো প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় দাবি করে আসছে, আর অন্যদিকে সরকার সেই দায় সম্পূর্ণ অস্বীকার করে আসছে। বন্ধুরা, লোকসভায় বিল নিয়ে আলোচনার দিনই বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাঁড়িয়ে সরাসরি আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনেই হচ্ছে। তার ভাষায় অমিত শাহ হয় দোষী নয়তো অযোগ্য। সেদিন সংসদের করিডোরে অমিত শাহকে কিন্তু দেখাই যায়নি। রাহুল গান্ধী সেই সুযোগটা একেবারে লুফে নেন। তিনি বলেন তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির বহর সংসদ চত্বর থেকে বেরিয়ে যেতে দেখেছেন এবং মন্ত্রী গাড়ির ভেতরে কাঁপছিলেন। তারপরই বন্ধুরা সেই ভাইরাল লাইনটা তিনি বলেন, কেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নেই? কারণ তিনি ভয় পেয়েছেন। এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সংসদে হইচই বাজিয়ে দেয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাঁড়িয়ে প্রমাণ চান, বলেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। রাহুল গান্ধী পরে সাংবাদিক সম্মেলন করে আরও এক ধাপ এগিয়ে দাবি করেন ছাত্রদের ওপর পুলিশি বর্বরতার একটি সুপ্রিম কোর্ট নিরীক্ষিত স্বাধীন তদন্ত হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় লাঠিচার্জের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে অনুপস্থিতি অপরাধেরই ইঙ্গিত দেয়। বন্ধুরা, এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার, গুলি চালানোর নির্দেশ এবং কাঁপছিলেন, এই দুটো শব্দই কিন্তু রাহুল গান্ধীর নিজস্ব বিবরণ এবং রাজনৈতিক ভাষা, প্রমাণিত সত্য একেবারে নয়। মন্ত্রণালয়ের তরফে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে, যা আমরা একটু পরেই দেখব। পরদিন রাজ্যসভায় বিল উঠলে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে আবারও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন গ্রাম থেকে উঠে আসা সাধারণ পরিবারের ছেলে মেয়েদের ওপর পেলেট গান চালানো হয়েছে, কারো চোখ গেছে, কারুর কান, কারুর হাত পা ভেঙেছে। প্রশ্ন তোলেন এর দায়টা ঠিক কার? মল্লিকার্জুন খাড়গে সরাসরি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ দরজার আড়ালে চিরকাল লুকিয়ে থাকতে পারবেন না। তার ভাষায়, একদিন আমরা আপনাকে টেনে বার করবই। এই মন্তব্যে বিজেপি বেঞ্চ থেকে তুমুল আপত্তি ওঠে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এটাকে অসংসদীয় আখ্যাও দিয়ে দেন। মল্লিকার্জুন খাড়গে জবাবে বলেন তিনি কোনো অসংসদীয় শব্দই ব্যবহার করেননি। আমরা বলতে তিনি বুঝিয়েছেন জনশক্তি, ছাত্র সমাজ এবং নারীদের কথা। লক্ষণীয় বিষয়টা হলো বন্ধুরা, এই তীব্র আক্রমণের জবাব দিতে অমিত শাহ নিজে কিন্তু দাঁড়াননি। তার হয়ে বিলের পক্ষে যুক্তি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং সংসদে দাবি করেন দিল্লিতে বল প্রয়োগের কোনো নির্দেশ কেন্দ্র থেকে দেওয়া হয়নি। এ ধরনের সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন ও পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। কিরেন রিজিজু সংসদেই রাহুল গান্ধীর কাছে প্রমাণ চান এবং ক্ষমার দাবি করেন। তাহলে ছবিটা বন্ধুরা ঠিক কেমন দাঁড়ালো? এক পক্ষ বলছে মন্ত্রীর অনুমোদনেই গুলি চলেছে, আরেক পক্ষ বলছে এটা স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত, কেন্দ্রের কোনো ভূমিকাই এখানে নেই। এই দুটোই কিন্তু এখনো প্রমাণ সাপেক্ষ। কিন্তু একটা প্রশ্ন একেবারে থেকে যায়, যদি সত্যি কোনো দোষ না থাকে তাহলে মন্ত্রী নিজে দাঁড়িয়ে এই কথাগুলো কেন বললেন না? বন্ধুরা, আর ঠিক এখানেই ইতিহাসের দিকে একবার ফিরে তাকানো দরকার।
2023 সালের আগস্টে মণিপুর হিংসা নিয়ে অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে অমিত শাহ সংসদে স্পষ্ট ভাষায় বলেছিলেন, পালিয়ে যাওয়া আমার স্বভাব নয়, আমি কোনো কিছু থেকে পালিয়ে যাওয়ার রাজনীতি করি না। সেদিন তিনি প্রায় 2.25 ঘন্টা ধরে ভাষণও দিয়েছিলেন। পরের দিন প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে সেই ভাষণের প্রশংসাও করেছিলেন। 3 বছর পর 2026 সালের জুলাই মাসের শেষে সেই একই মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি সংসদ এড়িয়ে চলছেন। এই বৈপরীত্যটাই কিন্তু বিরোধীদের প্রধান অস্ত্র। তারা প্রশ্ন তুলছে, যে মানুষটা মণিপুরের মতো জ্বলন্ত ইস্যুতে সংসদে 2 ঘন্টা দাঁড়িয়ে কথা বলতে পারতেন, ছাত্রদের উপর পেলেট গান নিয়ে কয়েক মিনিটের জবাবদিহি করতে তার আপত্তিটা কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে তার চেয়ারের পেছনে রয়েছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি। প্রশ্নটা অস্বাভাবিক নয় যে উত্তরাধিকার নিয়ে তিনি চলেন। আজকের আচরণ কি সেই উত্তরাধিকারের সঙ্গে মানানসই? প্রশ্নটা কিন্তু আসাটাও স্বাভাবিক। বন্ধুরা, আমরা সবাই কিন্তু জানি বিজেপির প্রচার যন্ত্রে অমিত শাহকে সবসময় দেখানো হয় নতুন ভারতের চাণক্য হিসেবে। তিনি 370 ধারা বাতিল করেছেন, নকশালবাদ দমন করেছেন সিদ্ধ হস্তে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সাফল্যের তালিকার পাশে যদি ব্যর্থতার তালিকাটাও রাখা হয়, তাহলে ছবিটা ঠিক কতটা মসৃণ থাকে? জম্মু ও কাশ্মীর প্রশ্নে 2019 সালে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিশেষ মর্যাদা বাতিলের পর যথাসময় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। 7 বছর পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। 2025 সালের এপ্রিল মাসে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা হয়, অথচ তার আগে বারবার দাবি করা হচ্ছিল উপত্যকায় সন্ত্রাসবাদ প্রায় নির্মূল হয়ে গেছে। প্রশ্ন উঠছিল, নিরাপত্তা তবে এত দুর্বল হলো কিভাবে? মণিপুরের ছবিটা বন্ধুরা আরো কঠিন। 3 বছরেরও বেশি সময় ধরে জাতিগত হিংসায় জ্বলছে গোটা রাজ্যটা। যে দক্ষতায় সংসদে 370 ধারা বাতিলের বিল পাস করানো হয়েছিল, ঠিক সেই দক্ষতা মণিপুরে শান্তি ফেরাতে কেন কাজ করলো না? এই প্রশ্নের সহজ উত্তর সরকারের কাছে হয়তো এখনো নেই। বন্ধুরা, এখানেও একটা ন্যায্যতার খাতিরে কিন্তু ছোট্ট কথা বলা দরকার। মণিপুরের সংঘাত জাতিগত ও ঐতিহাসিকভাবে জটিল। শুধু একজন মন্ত্রীর ব্যর্থতা বলে সরলীকরণ করাটাও কিন্তু পুরোটা সত্য নয়। প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক একাধিক স্তরের ব্যর্থতা এখানটায় জড়িত রয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে প্রশ্নটা তোলাটাও আবার অযৌক্তিক নয়। 2019 সালে নাগরিক সংশোধনী আইন বা সিএএ সংসদে পাশ হওয়ার সময় যে আবহ তৈরি হয়েছিল, তাতে মনে হচ্ছিল লাখ লাখ মানুষ নাগরিকত্বের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে। বাস্তবে আইনটির বিধিমালা তৈরি হতেই সময় লেগে যায় 2024 সালের জানুয়ারি পর্যন্ত। আর তারপর সরকারি হিসাব অনুযায়ী বাস্তবে নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা প্রতিশ্রুতির তুলনায় অনেকটাই কম বলে সংসদে জানানো হয়েছিল। আসামে জাতীয় নাগরিক পঞ্জির অভিজ্ঞতাটাও একই রকম বিতর্কিত। হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি হওয়া তালিকা নিয়ে সরকার নিজেই সন্তুষ্ট নয়, ফলে নতুন করে যাচাইয়ের কথাটাও উঠছে। আর অন্যদিকে বন্ধুরা, 10 বছরেরও বেশি সময় ধরে পিছিয়ে যাচ্ছে জাতীয় আদমশুমারি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অধীনেই হওয়ার কথা। বন্ধুরা, এই 3টে উদাহরণে একটা সাধারণ প্যাটার্ন দেখা যায়। বড় ঘোষণা, তীব্র বিতর্ক, তারপর বাস্তবায়নে দীর্ঘসূত্রতা। এটা কি প্রশাসনিক জটিলতা নাকি রাজনৈতিক অগ্রাধিকারের প্রশ্ন? সমালোচকদের একটা বড় অংশের যুক্তি হলো বন্ধুরা, অমিত শাহের রাজনৈতিক শক্তির বড় উৎস তার নিজস্ব জনসমর্থনের চেয়ে নির্ভর করে কেন্দ্রীয় সংস্থাগুলোর উপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পুলিশি বাহিনী আর অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা ইডি ও আয়কর বিভাগ। বিরোধী দল ভাঙানো বা প্রতিপক্ষকে চাপে রাখতে এই সংস্থাগুলোর ব্যবহার নিয়ে অভিযোগ কিন্তু আজ একেবারে নতুন নয়। বন্ধুরা, দুটো নির্দিষ্ট উদাহরণ দেখা যাক চলুন। 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়েস্তের গ্রেপ্তারিকে বেআইনি ঘোষণা করে। 2026 সালের মে মাসে দিল্লি হাইকোর্ট ইডির দায় করা একটি মানি লন্ডারিং মামলা খারিজ করে বলে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ভিত্তিটাই নেই। এই দুটো রায় নিঃসন্দেহে বাস্তব এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা সতর্কতা দরকার। আদালতের একটি নির্দিষ্ট মামলা বাতিল হওয়া মানে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু প্রমাণিত নয়। তদন্তকারী সংস্থাগুলো প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীন বলেই সরকারের দাবি। প্রশ্নটা তাই ব্যক্তিগত দোষ নয়, বরং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার। মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কতটা, আর সেই নিয়ন্ত্রণের স্বচ্ছতাটাও কতটুকু? বন্ধুরা, গত কয়েক মাসে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা হলো নির্বাচন কমিশনের স্পেশাল ইনসেনটিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে। বিরোধীরা অভিযোগ করছে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে, যাকে তারা ভোট চুরি বলে অভিহিত করছে। সংসদের শীতকালীন অধিবেশনেও এই ইস্যুতে রাহুল গান্ধী ও অমিত শাহর মধ্যে সরাসরি বাদানুবাদ হয়েছে, যেখানে অমিত শাহ ইতিহাসের পুরনো উদাহরণ টেনে বিরোধীদেরকে পাল্টা আক্রমণও করেছিলেন। নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা। এই কথাটা এখানে স্পষ্ট করে বলা দরকার।
সমালোচকদের প্রশ্ন হলো, সরকারের শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে অমিত শাহ এই বিতর্কে যে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন তা কি তাকে নিরপেক্ষ ভাবমূর্তি থেকে সরিয়ে খাঁটি রাজনৈতিক প্রচারকের ভূমিকায় কি নিয়ে যায় না? একটা কৌতূহল উদ্দীপক জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, রাহুল গান্ধীর আক্রমণের জবাবে বিজেপির কেন্দ্রীয় অফিসিয়াল হ্যান্ডেল থেকে বড় কোনো পাল্টা প্রচার কিন্তু একদম আসেনি। জবাব এসেছে মূলত জম্মু ও কাশ্মীর ইউনিটের পোস্টার থেকে, যেখানে অমিত শাহকে আধুনিক ভারতের চাণক্য বলে তুলে ধরা হয়। আর সাংবাদিকদের সামনে সরকারের হয়ে মূলত কথা বলছেন মুখপাত্র সঞ্জীব পাত্র ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অমিত শাহ নিজে কিন্তু সরাসরি সামনেই আসেননি। এটাকে নিছক কৌশলগত সিদ্ধান্ত বলাটাই স্বাভাবিক ব্যাখ্যা। একজন সিনিয়র মন্ত্রী প্রতিটি বিতর্কে নিজে জড়াবেন না, এটাই রীতি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকের একাংশ এতে অন্য ইঙ্গিত খুঁজছেন। শীর্ষ নেতৃত্বের এই সাময়িক নীরবতা কি নিছকই কৌশল, নাকি ভেতরে কোনো অস্বস্তির লক্ষণ রয়েছে? এই প্রশ্নের নিশ্চিত উত্তর কিন্তু এখনো কারোর কাছে নেই। এখন পুরো ছবিটা বন্ধুরা একসাথে ধরা যাক। এক পক্ষ বলছে ছাত্রদের উপর পুলিশি বল প্রয়োগের দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, আর সেই দায় এড়াতেই তিনি সংসদে আসছেন না। আরেক পক্ষ বলছে বল প্রয়োগের নির্দেশ কেন্দ্র থেকে আসেনি, এটা স্থানীয় প্রশাসনের বিষয়, আর অভিযোগ প্রমাণ ছাড়া রাজনৈতিক আক্রমণ মাত্র। এই দুটো ভাষ্যের মধ্যে সত্যিটা কোথায় সেটা নির্ধারণ করবে স্বাধীন তদন্ত আর সময়। কিন্তু একটা প্রশ্নটা থেকেই যায় বন্ধুরা, যে মন্ত্রী অতীতে জোর গলায় বলেছেন পালিয়ে যাওয়া আমার স্বভাব নয়, পুলিশ স্টেট হবে না, একটি প্রশ্ন এড়াবো না, সেই মন্ত্রীর পক্ষে সবচেয়ে সহজ পথ ছিল একটাই, সংসদে দাঁড়িয়ে নিজের মুখে ব্যাখ্যা দেওয়া। সেটা কিন্তু তিনি এখনো করেননি। গণতন্ত্রে বন্ধুরা জবাবদিহিতা কোনো বিলাসিতা নয়, একটা প্রতিষ্ঠানের ভিত্তি। মন্ত্রী নির্দোষণ বা দোষী সেই সিদ্ধান্ত জনগণ ও আদালতের, কিন্তু প্রশ্নের মুখোমুখি হওয়াটা কেবল নির্বাচিত জনপ্রতিনিধির প্রাথমিক দায়িত্ব বলে গণতান্ত্রিক রীতি মনে করে। স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের পেছনে সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি টাঙানো থাকা আর সেই চেয়ারে বসে প্যাটেলের মতো দায়িত্বশীলতা দেখানো, এই দুটো কিন্তু এক জিনিস নয়। সেই ফারাকটাই আজকের বিতর্কের কেন্দ্র। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি বন্ধুরা। সংসদের চলতি অধিবেশনে সম্ভাব্য তদন্ত কমিটি আর আদালতের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে বাকিটা। আমরা এই বিষয়ে নজর রাখবো, নতুন তথ্য এলেই আবার ফিরে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।